সাত বোনের প্রত্যেকেরই বিয়ে হয় দারুণ বড়লোক পরিবারে। কেবলমাত্র ছোট বোনের স্বামী ছিল সবচেয়ে গরিব, সামান্য একজন গ্রামের চাষি। এমন এক পরিবারে বিয়ে করে মেয়েটি কি আদেও কখনো সুখী হবে, নাকি এই পরিবারের পিছনে আছে অন্য কোনো রহস্য? সেই নিয়ে দারুণ একটা মজার ড্রামা আজকে এক্সপ্লেন করব। তাহলে চলো আজকের ড্রামা শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা সুপরিবারের দৃশ্য দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে সুপরিবারের 7টি মেয়ে ছিল, এবং তাদের প্রত্যেকেরই ভালো জায়গাতেই বিয়ে হয়েছিল। সেই 7জন মেয়ে তাদের জামাইদের নিয়ে, অর্থাৎ তাদের স্বামীদের নিয়ে বাবার বাড়িতে একটি অনুষ্ঠানে এসেছিল। এবং এখানে আমরা আমাদের প্রধান চরিত্র চিচিকে দেখতে পাই, এবং আমরা দেখতে পাই সকলেই তো চিচির স্বামীকে নিয়ে নানা রকমের প্রশংসা করছিল। চিচির বাবা বলে যে সত্যি আমার প্রত্যেকটা মেয়েরই ভালো জায়গায় বিয়ে হয়েছে, কিন্তু সবচেয়ে লাকি হচ্ছে আমার ছোট মেয়ে চিচি, কারণ ওর বিয়ে হয়েছে বিখ্যাত গু পরিবারের স্টিভেনের সাথে, সবচেয়ে বড়লোক পরিবারে। কিন্তু চিচিকে দেখে খুব একটা খুশি মনে হচ্ছিল না। আমরা দেখতে পাই সে তার পোশাকের তলায় তার হাতের কাটা দাগ লুকায়। আসলে চিচি কি সত্যিই বড়লোক পরিবারে বিয়ে করে খুশি ছিল? এবং এইসব কথার মাঝে হঠাৎ করে সেই হলের মধ্যে একটি পাগলের মতো পোশাক পরিহিত মেয়ে ঢুকে আসে, এবং আমরা দেখতে পাই এটা হচ্ছে সুপরিবারের সবচেয়ে বড় মেয়ে মিয়া। এবার মিয়া তো বলে ওঠে যে চিচি, তোর জন্যই আমার আজকে এই দুর্ভাগ্য। আসলে মিয়ার যার সাথে বিয়ে হয়েছিল বা বিয়ে ঠিক হয়েছিল, সে ছিল অত্যন্ত গরিব একটি চাষির পরিবারের ছেলে। এবার মিয়া যখন দেখে যে অন্যান্য বোনেদের এত বড়লোক পরিবারে বিয়ে হচ্ছে, কিন্তু তার ভাগ্যে জুটেছে একখান গরিব চাষি, এবং এই গরিব চাষিকে যাতে বিয়ে করতে না হয় তাই জন্যই মিয়া বিয়ের দিনই বাড়ি থেকে পালিয়েছিল। এবং বাড়ি থেকে পালিয়ে সে একটি খারাপ সঙ্গতে পড়ে, এবং সেখান থেকে তাকে রেড লাইট এরিয়ায় বিক্রি করে দেওয়া হয়, যার ফলে মিয়ার অবস্থা খুবই সঙ্গীন হয়ে পড়েছিল। এবং তার এই দুরবস্থার জন্য সে সম্পূর্ণভাবে চিচিকেই দায়ী করে, যে আজকে যদি আমি স্টিভেনকে বিয়ে করতে পারতাম তাহলে আমার অবস্থা এমনটা হতো না। তাই আমি যদি সুখী না থাকতে পারি, আমি তোকেও সুখী থাকতে দেব না। এবং এই বলে মিয়া চিচির পেটে একটি ছুরি ঢুকিয়ে দেয়, এবং আমরা দেখতে পাই চিচি সেখানেই মারা যায়। এবং চিচির পুনর্জন্ম হয় আবারও 1 বছর আগে। এবং এই দিন তাদের বাড়িতে সকল বোনেরা কাকে বিয়ে করবে, অর্থাৎ তাদের হবু স্বামীকে হবে, সেইটা বেছে নিচ্ছিল। এবার এখানে তো আমরা চিচি, তার বড় দিদি মিয়া এবং তাদের অন্যান্য 5 বোনকেও দেখতে পাই। এবং আমরা দেখতে পাই সকলের সামনে একটা করে বক্স মতো রাখা ছিল। চিচির বাবা বলে ওঠে যে যখন এই পরিবারগুলি বিপদে পড়েছিল তখন আমরা এই পরিবারটা সাহায্য করেছিলাম, এবং এখন এরা প্রত্যেকেই তোমাদের জন্য বিয়ের সম্বন্ধ এনেছি। তাই তোমরা যে বাক্সটি বেছে নেবে, সেই বাক্স যে পাঠিয়েছে সেই পরিবারের সাথেই তোমাদের বিয়ে হবে। এবার চিচির অন্যান্য বোনেরা তো এক এক করে বাক্স বেছে নিচ্ছিল, এবং চিচি ভাবছিল যে সে কি করবে। এবং তখনই তার সামনে যে বাক্সটি ছিল সেটা তার দিদি মিয়া কেড়ে নেয়। মিয়া বলে যে এই বাক্সটা আমি নেব, এবং সেই বাক্সটা খুলতেই দারুণ সুন্দর একটা ঝলমলে ক্রাউন বেরোয়, যেটা কিনা গু পরিবারের তরফ থেকে পাঠানো হয়েছিল। এবার মিয়া তো মনে মনে ভাবে যে চিচি, আগের জন্মে যে ভুলটা আমি করেছি এই জন্মে সেটা আমি আর করব না। এবারে আমি সবচেয়ে বড় লোক বাড়িতে বিয়ে করব, তুমি গিয়ে মরো ওই গরিব চাষির পরিবারে। মানে আমরা বুঝতে পারি যে চিচিরই শুধু পুনর্জন্ম হয়নি, তার সাথে সাথে মিয়ারও পুনর্জন্ম হয়েছিল। এবার চিচি তো তখনই বলে ওঠে যে দিদি, আমি তোমাকে খালি একটা কথা বলতে চাই, এই সোনালী মুকুটটা যতটা ঝলমলে মনে হচ্ছে আদতেই কিন্তু তা না। এবার মিয়া তো বলে ওঠে যে কেন, তোমার কি আমায় হিংসা হচ্ছে? না হলে এই ধরনের কথা তুমি আমাকে কেন বলবে? এবং বাকি বোনেরাও তো বলে যে হ্যাঁ, চিচির নিশ্চয়ই হিংসাই হচ্ছে, তাই জন্যই চিচি মিয়ার মনটা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে। এবার মিয়া তো তখনই বলে যে সকল বোনেরই তো একটা একটা করে বাক্স চুজ করা হয়ে গেছে, কেবলমাত্র তোমার একটাই বাক্স পড়ে আছে, সুতরাং সেই পরিবারের সাথেই তোমার বিয়ে হবে। তাড়াতাড়ি বাক্সটা আর অপেক্ষা না করে খুলে ফেলো। এবার চিচি তো সেই অন্তিম বাক্সটি খুলে ফেলে, এবং আমরা দেখতে পাই যে বাক্সের মধ্যে ধন দৌলত গয়না গাটি কিছুই ছিল না, সেখানে এক বাক্স ভর্তি কেবলমাত্র চাল ছিল। এবার এই দেখে বাকিরা তো হাসাহাসি শুরু করে দেয় যে চিচি, তোমাকেও তার মানে সারা জীবন মনে হয় ধান খেতে কাজ করেই কাটাতে হবে। এবার চিচির বাবা তো বলে ওঠে যে চিচি, হাইজিন পরিবারকে আমি যখন সাহায্য করেছিলাম তখন তাদের অবস্থা এতটা খারাপ ছিল না,
এখন যে তাদের অবস্থা এতটা খারাপ হয়ে যাবে যে তাদের গ্রামে গিয়ে চাষবাস করতে হবে সেটা তো আমি ভাবিনি। তাই আমার মেয়েকে আমি এই পরিবারে বিয়ে দেব না। কিন্তু মিয়া তো তখনই বলে ওঠে যে, "বাবা, আমরা যদি আমাদের কথার অমান্য করি সেটা তো আমাদের পরিবারের ইমেজের জন্য ভালো না, তাই না? তুমি কথা দিয়েছো যে এই পরিবারগুলির সাথেই আমাদের বিয়ে হবে। তাই চিচি যাকে বেছেছে তার সাথেই ওর বিয়ে হোক।" এবং চিচি তখনই মনে, মনে ভাবে যে আগের জন্মে পরিবারে বিয়ে করে আমি খুব একটা সুখী ছিলাম না। যেটা কিনা সবচেয়ে বড়লোক পরিবার ছিল। সুতরাং টাকা থাকলেই যে সুখী হব এমন কোনো মানে নেই। তাই এই জন্মে আমি এই গরিব পরিবারেই বিয়ে করব। এবার আমরা চিচির যে পরিবারে বিয়ে হওয়ার কথা সেই পরিবারের দৃশ্য অর্থাৎ হাইচিং পরিবারের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে তারা গ্রামের কোনো গরিব চাষি ছিল না। তারা ছিল এই শহরের সবচেয়ে ধনী পরিবার এবং তারা একটি বিশাল ম্যানশনে থাকতো। এবার সেই পরিবারে আমরা চিচির হবু স্বামী জিয়াংকে দেখতে পাই। এখানে আমরা জিয়াংয়ের বাবা মা এবং তার দুই ভাইকেও দেখতে পাই। এবার জিয়াং তো বলে ওঠে যে, বাবা, মা, চিচির বাড়িতে আমাদের বাক্সে চাল পাঠানো হয়েছে। তোমরা খুব ভালো করেই জানো যে চিচিকে আমি কত বছর ধরে পছন্দ করি। আমাদের এত টাকা পয়সা, এত ধন দৌলত, তারপরেও তুমি কেন এমনটা করলে? এরপর কি চিচি আমায় বেছে নেবে? এবং তখনই জিয়াংয়ের মা বলে ওঠে যে, জিয়াং, এত লাফালাফি করো না। তোমার এই ২ দাদাকে দেখো। এখানে আমরা জিয়াংয়ের ২ দাদা ম্যাক্স এবং ক্রিসকে দেখতে পাই। জিয়াংয়ের মা বলে ওঠে যে, এই তোমার ২ দাদা, এরা তো প্রত্যেকেই বিয়ে করে বউ এনেছিল। তারা তো সকলেই জানতো যে আমরা চায়নার সবচেয়ে ধনী পরিবার। তাই জন্য তোমার দাদাদের থেকে টাকা লুটে নিয়ে তারা দুজনেই ভেগেছে। এখন তোমার বউটাও যদি এমন হয় তাহলে তো আমাদের পরিবার শেষ হয়ে যাবে। এবার ম্যাক্স আর ক্রিস তো তখনই বলে ওঠে যে, মা, তুমি এমন করে বলছো কেন? আমাদের তো কত টাকা, আমাদের বউরা একটু টাকা নিয়ে পালিয়েছে তো কি হয়েছে? এবং এই কথা শুনে তাদের মা তো আরো রেগে যায় যে, তোমরা এক একটা গাধা। কিন্তু আমি জিয়াং এর সাথে এমনটা হতে দেব না। তাই জন্যই আমি চাল পাঠিয়েছি। আমিও দেখতে চাই যে গরিব ভেবে কোন মেয়ে তোমাকে বিয়ে করে। এবং এই বলে তারা তো জিয়াংকে একটি পুরনো সবুজ কোট, হাতে একটি লাঙল এবং মাথায় চাষিদের টুপি পরিয়ে দেয় যে এখন তোমাকে গরিবের অ্যাক্টিং করতে হবে। যাও এবার বউ নিয়ে আসো। এবার আমরা দেখতে পাই অপরদিকে চিচির বাড়ির দৃশ্য। সেখানে সুপরিবারের ৭ জন মেয়ে তো বিয়ের পোশাকে রেডি ছিল এবং তাদের হবু স্বামীরা তাদেরকে দারুণ দামি দামি গাড়িতে নিতে আসে। কেউ একজন ১ মিলিয়নের আউডিতে করে আসে, কেউ একজন ২ মিলিয়নের মার্সিডিজে করে আসে এবং পরিবারের ছেলে স্টিভেন তো সবচেয়ে দামি গাড়ি মানে রোলস রয়েসে করে আসে এবং সেই দেখে চিচির বাবার বুক তো একদম গর্বে ভরে যাচ্ছিল যে সত্যি আমার মেয়েদের আমি কত ভালো ভালো জায়গায় বিয়ে দিয়েছি। এবং মিয়াও তো এই দেখে প্রচন্ড খুশি হচ্ছিল যে আমার বর এদের মধ্যে সবচেয়ে বড় লোক। এবার স্টিভেন তো তখনই এসে চিচির সামনে ফুলের তোড়া ধরে যে, তুমি আমার স্ত্রী, তাই তো? এবং মিয়া তো তখনই চিচিকে সরিয়ে দেয় যে, ও না, আমি তোমার স্ত্রী। মানে স্টিভেন এমনই ছিল যে সে নিজের স্ত্রীকেও প্রথমে চিনতে পারেনি। এবার মিয়া তো বলে ওঠে যে, চিচি, আমি যে এত ভালো বাড়িতে বউ হয়ে যাচ্ছি, তোমার নিশ্চয়ই ভীষণ হিংসা হচ্ছে, তাই না? এবং চিচি তো তখনই বলে ওঠে যে, যেটাকে তুমি স্বর্ণে মোড়া বাড়ি ভাবছো না, সেটা আদেও স্বর্ণ নাকি সেটা আগুনে জ্বলছে সেটা তুমি সেখানে গেলেই বুঝতে পারবে। এবার অন্যান্য বোনরা তো তখনই চিচিকে নানাভাবে অপদস্থ করতে থাকে যে, চিচি, এইসব ডায়লগ দিয়ে কোনো লাভ নেই। আমরা সকলেই বুঝতে পারছি যে তুমি ওকে হিংসাই করছো। এবং তখনই সেখানে চিচির হবু স্বামী তার গাড়ি নিয়ে হাজির হয় এবং আমরা দেখতে পাই যে জিয়াং তার ম্যানশন ছেড়ে কৃষকের জামাকাপড় পরে ট্রাক্টর নিয়ে হাজির হয়েছিল এবং তার সাথে তার ২ ভাইও ট্রাক্টরে চড়ে হাজির হয়েছিল। এবার জিয়াং তো তার দাদাদের বলে ওঠে যে, মা কি আর কোনো আইডিয়া পেল না? এইভাবে আমাদেরকে এখানে পাঠালো। আমার তো ভীষণই লজ্জা লাগছে। এবং তার দাদারা তো বলে যে, এখন এসব কথা ছাড়ো। আমাদের কিন্তু গ্রামের যে কৃষক পরিবার থেকে এসেছি সেই অ্যাক্টিংটা বজায় রাখতে হবে। এবার জিয়াং তো তখনই তার ফুলের তোড়া নিয়ে গিয়ে চিচির সামনে ধরে এবং চিচি তো জিয়াংকে দেখিয়ে খুবই খুশি হয় কারণ জিয়াং বেশ হ্যান্ডসাম তো ছিলই। এবার এই দেখে মিয়া তো মনে মনে ভাবে যে এই ছেলেটা যে এতটা হ্যান্ডসাম সেটা আমি জানতাম না, কারণ আগের জন্মে সে তো বিয়ের আগেই পালিয়েছিল, তাই জন্য সে জানতোই না যে কার সাথে তার বিয়ে হতে চলেছিল। কিন্তু মিয়া মনে মনে এটা ভেবে খুশি ছিল যে তার বর সবচেয়ে বড় লোক এবং মিয়া তো বলে ওঠে যে, দেখতে যেমনই হোক না কেন, থাকে তো গ্রামে। মুখের ভাষা দেখে বুঝতে পারছো না যে শহরে এরা প্রথমবার এসেছে।
এবং ক্রিস তো তখনই বলে ওঠে যে, "তুমি কি সকালে ইঁদুরের বিষ খেয়েছিলে? নাহলে তোমার মুখ দিয়ে এত বিষ উগলাচ্ছ কেন?" এবং এই কথা শুনে মিয়া তো সেখানেই চুপ হয়ে যায়। এবার চিচির বাবা তো তখনই বলে ওঠে যে, "চিচি, তুমি কিন্তু ভালো করে এখনো ভেবে নাও। তুমি কি আদৌ এই গ্রামের পরিবারে বিয়ে করতে চাও? আমি কিন্তু বলে দিতে পারি তুমি এখানে খুশি থাকবে না।" এবং চিচি তখনই বলে ওঠে যে, "আমি এতদিন এই পরিবারেই বা কতটা খুশি ছিলাম।" এবার এই কথা শুনে চিচির বাবা তো আরো রেগে যায় যে, "ঠিক আছে, তোমার যা ইচ্ছা তাই করো, কিন্তু যখন এই পরিবারে তুমি কষ্ট পাবে তখন কিন্তু আমাদের কাছে আসবে না। আমরা কিন্তু তোমাকে কোনো সাহায্যই করব না।" এবার একে একে প্রত্যেক জামাই তাদের স্ত্রীদের কোলে তুলে গাড়িতে করে নিয়ে যায়। এবং স্টিভেনও তো তখনই মিয়াকে কোলে তুলতে চায়, কিন্তু কোলে তুলতে গিয়ে সে তো মিয়াকে সেখানেই ফেলে দেয়। এবং সে বলে ওঠে যে, "এত কোলে ওঠার কি আছে, তুমি হেঁটেই চলে এসো।" এবং মিয়া তো হেঁটে হেঁটেই স্টিভেনের সাথে চলে যায়। অপরদিকে জিয়াং তো চিচির প্রতি ভীষণ কেয়ারিং ছিল, এবং সে তো নিজের কোটটা খুলে চিচিকে পরিয়ে দেয় এবং তাকে কোলে তুলে ট্রাক্টরে চাপিয়ে নেয়। এবং আমরা দেখতে পাই জিয়াং এর দুই দাদাও তো ভীষণ আনন্দ করছিল এবং হাততালি দিয়ে গান করছিল, কারণ তাদের বাড়িতে নতুন বউ আসতে চলেছে। এবার তারা তো গ্রামের পথে ট্রাক্টর চালাচ্ছিল যে কতক্ষণে তারা বাড়িতে গিয়ে পৌঁছাবে। আর এটা কিন্তু তাদের সেই বিশাল ম্যানশন ছিল না, এটা গ্রামে তাদের একটা নতুন ছোট্ট নাটকীয় বাড়ি ছিল। এবার ট্রাক্টর চালাতে চালাতে কিছুক্ষণ পর তো কাদার মধ্যে ট্রাক্টর আটকে যায় এবং ট্রাক্টর আর এগোচ্ছিল না। জিয়াং বলে ওঠে যে, "দাদা, মার কত দূরে আমাদের জন্য বাড়ি রেখেছে, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না?" এবং তার দাদারা তো বলে, "এখনো প্রায় ৩ কিলোমিটার ভেতরে যেতে হবে।" এবং চিচি তো তখনই বলে ওঠে যে, "৩ কিলোমিটার? ওটা এমন কিছু ব্যাপার না, চলো আমরা এখান থেকে হাঁটা লাগাই, হেঁটে হেঁটেই আমরা ৩ কিলোমিটার ঠিক পৌঁছে যাব।" এবার জিয়াং তো তার প্রতি খুবই কেয়ারিং ছিল, তাই জিয়াং বলে যে, "তুমি আমার পিঠে এসো, আমি পিঠে করে নিয়ে যাচ্ছি।" কিন্তু চিচি বলে যে, "রাস্তাটা তো অনেকটাই, তাই তোমার তাতে অনেক বেশি পরিশ্রম হবে, চলো আমরা দুজনে ঠিকই হেঁটে হেঁটে পৌঁছে যাব।" এবং তারা দুজনে হাঁটা লাগায়। অপরদিকে ম্যাক্স আর ক্রিস তো ভাবছিল যে, হ্যাঁ, তার মানে আমরা সত্যিই গোল্ড ডিগার বউ পেয়েছিলাম, মনে হচ্ছে আমাদের ভাইটা একটা ভালো বউই পেয়েছে। এবং তারা তো জিয়াং আর চিচি পৌঁছানোর আগেই বাড়িতে চলে যায়। এবার ম্যাক্স চিচিকে নিয়ে তাদের নতুন নকল গরিব বাড়িতে ঢোকে এবং সেখানে সকলকে দেখি জিয়াং এর নিজেরই চক্ষু ছানা বড়া হয়ে যায়। আমরা দেখতে পাই জিয়াং এর বাবা প্যারালাইসিসের অ্যাক্টিং করে বিছানায় পড়েছিল, তার মা একটি ক্রাচ নিয়ে খোঁড়া হওয়ার অ্যাক্টিং করছিল, এমনকি তার দাদা ম্যাক্স তো পুরোই অ্যাবনর্মাল সেজে গেছিল। এবার চিচির শাশুড়ি তো তখনই বলে যে, "চিচি, তুমি এসে গেছো। আসলে আমাদের খুব ছোট্ট বাড়ি তো, তাই জন্য এখানেই সবাই রয়েছে। এসো, খাটে বসো।" মানে খাটের অবস্থা তো এমন ছিল যে খাটে বসতে গিয়ে চিচি পড়েই যাচ্ছিল। চিচির শাশুড়ি বলে যে, "এটা হচ্ছে জিয়াংয়ের বাবা। আসলে জিয়াংয়ের বাবা অনেক দিন ধরে অসুস্থ এবং তার প্যারালাইসিস হয়েছে। এটা হচ্ছে জিয়াংয়ের বড় ভাই ম্যাক্স। আসলে ছোট থেকেই ওর মাথার একটু সমস্যা। ও আসলে নিজেকে বাচ্চাদের মতোই ভাবে। আর এটা হচ্ছে ওর অপর ভাই ক্রিস। ক্রিসেরও আসলে কিছু শারীরিক সমস্যা রয়েছে। কিন্তু আমরা এত গরিব যে ওর ওষুধ কেনার টাকা আমাদের নেই। আর আমাকে তো দেখতেই পাচ্ছ। আমি তো খোঁড়া, চলতে আমার অসুবিধা হয়। সত্যিই এরকম একটা পরিবারে তোমাকে বিয়ে করতে হয়েছে। এটা খুবই কষ্টের ব্যাপার।" এবার জিয়াং তো তখনই মনে মনে ভাবছিল যে এত নাটক করার কি দরকার ছিল। এবার চিচি যদি সত্যিই বিয়েটা ভেঙে দিয়ে চলে যায়, এবং সে তো তখনই চিচিকে সব সত্যিটা বলে দিতে যাচ্ছিল যে, "চিচি, এমন কোনো ব্যাপারই না, আমরা আসলে অনেক বড়লোক।" কিন্তু তার আগেই চিচি বলে ওঠে যে, "জিয়াং, তুমি মাকে কিছু বলো না। আমি বুঝতেই পারছি যে এতদিন তোমাদের পরিবারকে খুব কষ্ট সহ্য করতে হয়েছে। তোমার একার কাঁধে পরিবারের সমস্ত দায়িত্ব। তুমি কোনো চিন্তা করো না। আজ থেকে আমিও চেষ্টা করব সেই দায়িত্ব ভাগ করে নেওয়ার। মানছি বাড়িটা একটু ছোট, কিন্তু ভীষণ পরিষ্কার আর খুব মিষ্টি। আমরা দুজনে মিলে যদি কাজ করি তাহলে নিশ্চয়ই আমরা পরিবারটাকে সুখী করে তুলতে পারবো।" এবং এই কথা শুনে সবচেয়ে বেশি খুশি হয় চিচির শাশুড়ি, যে এবারে একটা মনে হচ্ছে মনের মতো বৌমা পাওয়া গেছে। এবং শাশুড়ি তো তখনই সেই বাক্সটা খোলে, যেটা কিনা তাদের বাড়িতে গিফট হিসেবে পাঠানো হয়েছিল সেটা। এবং সেই চালের বাক্স থেকে সে একটি গোল্ডেন চাবি বার করে। চিচি শাশুড়ি বলে যে, "এই চাবিটা তোমাকে আমি এখন থেকে সঁপে দিলাম। আমাদের পরিবারের যতটুকু সেভিংস বা সম্পত্তি রয়েছে সবকিছু এখানেই জমা আছে। এখন থেকে এই চাবি তোমার দায়িত্বে থাকবে।"
এবং চিচি তো সেটা পেয়ে খুবই খুশি হয়। সে ভাবে যে এরা সত্যিই কত গরিব একটা পরিবার, কিন্তু তারপরেও মনের দিক থেকে এরা কতটা ভালো। এবার আমরা রাতের বেলা দৃশ্য দেখতে পাই এবং আমরা চিচি এবং জিয়াংকে দেখতে পাই। এবার এটা তো তাদের বিয়ের পরে প্রথম রাত ছিল, তাই চিচি তো খানিকটা ভয় ভয় ছিল যে জিয়াং তার সাথে রোম্যান্স করার ইচ্ছা প্রকাশ করতে পারে। কিন্তু তাদের যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, তাই জন্য তাদের মধ্যে তো আগে থেকে কোনো পরিচয় বা কোনো কমফোর্ট জোন ছিল না, এবং জিয়াংও তো চিচির এই সিদ্ধান্তকে সম্মান জানায় যে আমি কখনোই তোমার সাথে এমন কিছু করব না যেটাই তুমি কমফোর্টেবল না। অপরদিকে ম্যাক্স আর ক্রিস তো তখনও ভাবছিল যে হায় রে, সত্যি আমাদের বউগুলোই এমন ছিল, আমাদের ভাই মনে হয় একটা ভালো বউই পেয়েছে। এবার আমরা পরের দিন সকালবেলা দৃশ্য দেখতে পাই। এবার চিচি আর জিয়াং তো ব্রেকফাস্ট টেবিলে আসে এবং তারা তো সব দিক থেকেই গরিব হওয়ার অভিনয় করছিল, কিন্তু একটা দিক তারা ভুলে গেছিল। ব্রেকফাস্ট টেবিলে চিচি দেখে যে নানা রকম দামি দামি খাবার, যেখানে কিনা দামি লবস্টার থেকে শুরু করে অনেক কিছু রয়েছে। এবার জিয়াং তো মনে মনে ভাবে যে আমি জানতাম কোনো না কোনো ভাবে আমরা ধরা পড়ে যাবই, চিচিকে সবকিছু সত্যি বলেই দিই। কিন্তু তার আগেই চিচি বলে ওঠে যে এটা তোমরা কি করেছো, আমি জানি যে আমাকে ভালো রাখার জন্য তোমরা এইসব দামি দামি জিনিস এনেছো, কিন্তু এসবের কোনো দরকার নেই। তোমরা প্রতিদিন যা খাও আমি তাই খাবো, আমার জন্য এক্সট্রা করে খরচ করার কোনো প্রয়োজন নেই। এবং এইবারের মতো তো জিয়াংদের এই অ্যাক্টিং ধরা পড়ে না। এবার আমরা রাতের বেলা দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই রাতের বেলা জানলা টপকে জিয়াংয়ের ম্যানেজার তার সাথে দেখা করতে আসে। তার ম্যানেজার জানায় যে বস, আপনি তো কয়েকদিন অফিসে যাচ্ছেন না, তাই জন্য আমি 3 রাত জেগে এই রিপোর্টটা বানিয়ে এনেছি। আমাদের এই বছরের ফাইন্যান্সিয়াল অডিট, এই বছর আমাদের 300 বিলিয়ন লাভ হয়েছে। এবং এই কথা বলার সাথে সাথেই হঠাৎ করে চিচি ঘরে ঢুকে পড়ে এবং চিচি তো বলে ওঠে যে কিসের 300 বিলিয়ন, আর এই লোকটা হঠাৎ করে বাড়িতে কি করে ঢুকলো। এবার ততক্ষণে তো চিচির পঙ্গু শ্বশুর এবং খোড়া শাশুড়ি সকলেই বলতে গেলে একদম ঝড়ের গতিতে ঘরে চলে আসে এবং তারা তো চিচিকে ভুল ভাল বোঝাতে শুরু করে যে আসলে এই লোকটা আমাদের সাহায্য করতে এসেছে। ইনি আসলে গরিব লোকেদের নানাভাবে সাহায্য করেন, কখনো খাবার দিয়ে বা কখনো টাকা দিয়ে বা কখনো জ্বালানির কাঠ দিয়ে, তাই জন্যে উনি এসেছেন। এবার চিচি তখনই বলে ওঠে যে তাহলে হাতের ওই কাগজটা কি, এবং জিয়াং তো সঙ্গে সঙ্গে কাগজটা ছিঁড়ে সেটা আগুনে ফেলে দেয়। জিয়াং বলে যে আসলে খুব শীত তো, তাই জ্বালানি হিসেবে উনি আমাদের এই কাগজগুলো দিতে এসেছেন। এবং জিয়াং এর ম্যানেজার তো মনে মনে ভাবে যে হ্যাঁ, আমি 3 রাত জেগে এই রিপোর্টটা বানিয়েছিলাম আর সেটা মুহূর্তের মধ্যেই ছাই হয়ে গেল। এবং চিচি তো তখনই ম্যানেজারকে বলে যে আপনাকে আর কোনো সাহায্য করতে হবে না, কারণ আমি শহরে একটা নতুন চাকরি দেখেছি, আমি এখন থেকে চাকরি করে এই পরিবারকে সাহায্য করব। এবার চিচির শাশুড়ি তো মনে মনে ভাবছিল যে হায় রে, আমি মনে হয় একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। আমাদের বাড়ির বউ সে কিনা চাকরি করবে বাইরে গিয়ে, এটার তো কোনো প্রয়োজনই ছিল না। এবং তার শাশুড়ি বলে যে চিচি, চাকরির কোনো দরকার নেই, আমাদের যা আছে তাতেই চলে যাবে। এবং চিচি তো বলে যে না মা, আমি অলরেডি চাকরি খুঁজে পেয়ে গেছি, আমি কালকে থেকে একটা স্টোরে চাকরি করব, তোমরা কোনো চিন্তা করো না। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। পরের দিন চিচি তার নতুন চাকরিতে জয়েন করে এবং তার প্রথম দায়িত্ব ছিল তার স্টোরের জন্য যে প্যাম্পলেট গুলো ছিল সেগুলো বিলি করা। এবার চিচি তো তাই করছিল, কিন্তু অনেক লোকে নিচ্ছিল আবার কেউ কেউ নিচ্ছিল না, এবং হাইচেন পরিবারের সকলেই চিচিকে ফলো করছিল এবং তারা তো ভাবছিল যে চিচিকে এত কষ্ট সহ্য করতে দেওয়া যাবে না। চিচির শাশুড়ি বলে ওঠে যে চিয়াং, তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করো, আমার বাড়ির বউকে আমি এইভাবে দেখতে পারছি না। এবার জিয়াং তো সঙ্গে সঙ্গে তার লোকেদের কাজে লাগিয়ে দেয় এবং তারাই গিয়ে চিচি থেকে সমস্ত প্যাম্পলেট নিয়ে নেয়। এবার চিচি তো তারপরে স্টোরে যায় এবং চিচি তো ভাবছিল যে সে যদি ভালো করে বিক্রি বাটা করতে পারে তাহলে সে তো একটা কমিশনও পাবে, তাহলে তো খুবই ভালো হয়। কিন্তু চিচির দোকানে ঘন্টার পর ঘন্টা হয়ে যায়, কোনো লোকই আসে না। এবং তখনই জিয়াং বাইরে থেকে আবারও তার লোকদের পাঠায় এবং তারা তো গিয়ে টাকার বৃষ্টি করে দেয় চিচির দোকানে, এবং চিচির দোকানে যা যা ছিল তারা সবকিছু সেখান থেকে উঠিয়ে নিয়ে চলে আসে। মানে তারা তো পারলে একদম টেবিল সমেত ম্যানিকুইন সমেত সমস্ত জামা কাপড় নিয়ে চলে আসে এবং দোকান পুরোই ফাঁকা করে দেয়। চিচি মনে মনে ভাবে এই যে সত্যি এখানকার লোকজনেরা কত ভালো, আজকে আমার দারুণ সেল হয়েছে। এবং তখনই চিচি লক্ষ্য করে যে লোকটি তার পার্সটি ফেলে গেছে এবং চিচি সঙ্গে সঙ্গে লোকটিকে পার্স ফেরত দিতে যায় এবং চিচি দেখে যে জিয়াং লোকটির সাথে কথা বলছে। এবার চিচি তো বুঝে পায় না যে তার স্বামী এখানে কি করছে।
এবং চিচি বলে ওঠে যে জিয়াং, তুমি এই লোকটার সাথে কি কথা বলছো? আর লোকটা তোমাকে জেনারেল জিয়াং বলে কেন ডাকছে? এবং জিয়াং তখনই বলে ওঠে যে আরে বুঝছো না, আসলে আমি ওনার কাছে সিকিউরিটি গার্ডের জন্য অ্যাপ্লাই করেছি, তাই জন্য আসলে এখন থেকে আমি তো ওনার দোকানে গার্ড দেব, তাই জন্যই উনি আমাকে জেনারেল বলে ডাকছে, ওই প্রাচীনকালে যেমন ডাকতো তেমন। এবং আপাতত ভাবে জিয়াং তো বিষয়টা চাপা দিয়ে দেয় এবং চিচিও পুরো বিষয়টা বিশ্বাস করে নেয়। চিচি বলে যে আজকে আমি বেশ ভালোই অর্থ উপার্জন করতে পেরেছি। এবার চিচি তো বাড়িতে ফিরে আসে এবং সে প্রথমেই তার প্রথম দিনের মাইনে থেকে তার শাশুড়িকে 500 টাকা দেয় এবং বলে যে মা, তুমি এই টাকা দিয়ে নতুন কিছু জামা কিনো। সে তার পরেই 500 টাকা তার শ্বশুর মশাইকে দেয়, যেটা দিয়ে আপনি আপনার জন্য একটা বেটার হুইল চেয়ার কিনতে পারবেন। সে আরো 500 টাকা ম্যাক্সকেও দেয় যে তুমি এটা দিয়ে নতুন নতুন খেলনা কিনো কেমন, কারণ ম্যাক্স তো একটুখানি মানসিক বিকারগ্রস্তের মতো অ্যাক্টিং করছিল। এবং চিচি 500 টাকা ক্রিসকেও দেয় যে এটা দিয়ে তুমি হসপিটাল থেকে ওষুধ কিনে এনো। সে তার স্বামীকেও টাকা দেয় এবং তার শাশুড়ি বুঝতে পারে যে সত্যিই সে যেটা করেছে ঠিক না। চিচি সত্যিই একটা ভালো মেয়ে, চিচির সাথে এত বড় অভিনয় করাটা ঠিক হয়নি। কিন্তু এখন তারা কি করবে? এবার চিচি জানায় যে পরের দিন সে একটা নতুন হোটেলে কাজ করতে যাবে, তাই জন্য সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। এবং হাইচিং পরিবারের সদস্যরা নিজেদের মধ্যে একটা সভা বসায়। চিচি শাশুড়ি বলে ওঠে যে আমি মেনে নিচ্ছি আমারই সব দোষ ছিল, কিন্তু এখন আমরা কি করব সেটা তো বলো। চিচি শ্বশুর তো বলে ওঠে যে আমার তো ইচ্ছা করছে আমার সব সম্পত্তি আমি চিচিকেই দিয়ে দিই, ওকে এইভাবে খাটনি করতে দেখলে আমার বুকটা ফেটে যাচ্ছে। এবং জিয়াং তো বলে ওঠে যে তাহলে সত্যি কথাটাই আমরা এবার বলে দিই নাকি? এবার ম্যাক্স আর ক্রিস তো তখনই বলে যে কিন্তু এতদিন ধরে আমরা মিথ্যে কথা বলেছি, হঠাৎ করে যদি এত বড় একটা সত্যি বলি তাহলে চিচি তো আমাদের খারাপ ভাববে, সেটা তো হতে দেওয়া যেতে পারে না। এবং তখনই সেখানে হাজির হয় জিয়াংয়ের সেই ম্যানেজার এবং ম্যানেজারটি বলে ওঠে যে বস, কালকে শহরে একটা দারুণ নিলাম হতে চলেছে এবং সেখানে নানা রকমের নামি দামি গয়না নিলাম হবে। আপনি যদি সেখানে গিয়ে ম্যাডামকে একটা দামি গয়না কিনে দেন তাহলে আলাদা করে আর কিছু বলতেও হবে না, আর চিচি ম্যাডাম সবটা বুঝেই যাবে। এটা কেমন আইডিয়া? এবং জিয়াং তো মনে মনে ভাবে যে এটা মন্দ আইডিয়া না। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে চিচি তো এই হোটেলেই কাজ পেয়েছিল, মানে যেখানে নিলামটা হবে সেই হোটেলে। ফলে চিচি সেখানে সকাল সকাল পৌঁছে যায় এবং সেই অকশনে হাজির হয় তার বড় দিদি মিয়া এবং তার স্বামী স্টিভেন। এবার মিয়া তো এসেই বলে যে চিচি, তুমি এখানে কি করছো? তোমাকে এখানে কাজ করতে হচ্ছে বুঝি? এই মা! এবার চিচি মনে মনে জানতো যে আমি খুব ভালো করেই জানি গু পরিবার নিজেদের যতটা বড়লোক দেখায় ততটা তারা না, এবং স্টিভেন বড়লোকিয়া চালই খালি দেখাতে পারে। আসলে ভিতরে ভিতরে তাদের কিন্তু অত পয়সা নেই, তারা কেবলমাত্র ঠাট বাট বজায় রেখেছে। তাই ইচ্ছা করে চিচি বলে যে হ্যাঁ, তোমরা এই হোটেলে এসেছো, তার মানে নিশ্চয়ই তোমরা সবচেয়ে দামি সুইটটাই বুক করেছো। এবং মিয়া তো তখনই অ্যাটিটিউড দেখিয়ে বলে যে নিঃসন্দেহী, এবং সে তো রিসেপশনিস্টকে বলে যে আমাদের সবচেয়ে দামি সুইটটা দেবেন। এবার রিসেপশনিস্ট তো তখনই বলে ওঠে যে নিশ্চয়ই, ওটার দাম 1 রাতের জন্য 1 লাখ টাকা। এবং শুনে স্টিভেনের তো মাথায় হাত পড়ে যায়। স্টিভেন বলে যে কোনো দরকার নেই ওই ঘরে থাকার, আমরা একটা নর্মাল ঘরেই থাকবো। এবং এইসব নিয়ে যখন তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল তখনই একজন সিকিউরিটি গার্ড ছুটতে ছুটতে আসে যে সবাই রাস্তা ফাঁকা করো, সবচেয়ে ধনী পরিবারের ছেলে এসেছে, আইচিং পরিবারের রাজপুত্র এসেছে। এবার তখনই জিয়াং সেখানে তার আসল রূপে ঢোকে, কিন্তু জিয়াংকে দেখার জন্য চারিদিকে মেয়েরা এমন ভিড় করে যে চিচি তাকে দেখতে পায় না। এবার স্টিভেন তো তখনই মনে মনে ভাবে যে যদি একবার এই হাইচেং পরিবারের ছেলের সাথে একটা ডিল করতে পারি তাহলে আমার ব্যবসা আবারও ভালো চলবে। এবং সে তো জিয়াং এর দিকে এগিয়ে যাচ্ছিল এবং জিয়াংও তাদের লক্ষ্য করেছিল। জিয়াং তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে এরা চিচিরি পরিবারের লোক, তাই এদেরকে অকশনে অ্যালাউ করে দাও। এবার স্টিফেন আর মিয়া যখন জানতে পারে যে তাদেরকে অকশনে অ্যালাউ করা হয়েছে তারা তো আরো খুশি হয় যে তার মানে আমরা এই বড়লোক বাড়ির ছেলেটাকে পটাতে পারবো আর এর থেকে অনেক বেশি লাভ করতে পারবো। কিন্তু তারা জানতো না এটা যে এই বড়লোক বাড়ির ছেলেটাই আসলে ওই গরিব চাষি। এবার আমরা অকশন রুমের ভেতরের দৃশ্য দেখতে পাই। এবার সেখানে তো চিচিও তার ওয়েট্রেসের কাজ করছিল এবং জিয়াং এর পারমিশনে সেখানে মিয়া আর স্টিভেনও চলে এসেছিল। এবার তাদের দুই বোনকে এখানে দেখিয়ে আশেপাশের অনেকেই বলে যে সত্যি
সুপরিবারে এটা কেমন অদ্ভুত একটা ব্যাপার হলো। বড় বোন এত বড়লোক একজনের সাথে বিয়ে করেছে এবং ছোট বোনকে কিনা সেখানেই ওয়েটারের কাজ করতে হচ্ছে। এবার এই কথা শুনে মিয়া তো বলে ওঠে যে কিসের বড় বোন, তোমার বড় বোন? আমি তোমার মতো একটা মেয়েকে নিজের বোন বলেই মানি না। এবার চিচি তো বলে যে আমার স্বামী গরিব, তাতে লজ্জার কি আছে? আমার স্বামী সৎভাবে টাকা কামায়, সুতরাং তোমাদের এই সমস্ত অপমান আমি মুখ বুজে সহ্য করব না। এবার মিয়া তো তখনই চিচিকে ঠাস করে এক চড় মারে, কিন্তু চিচির সাথে যে এই অন্যায়টা হচ্ছে সেটার খবর সঙ্গে সঙ্গে জিয়াং এর কাছে পৌঁছে যায় এবং জিয়াং এর গোটা পরিবারের কাছে পৌঁছে যায়। তার খোঁড়া মা তো সঙ্গে সঙ্গে ক্রাচ ছুঁড়ে ফেলে এবং তার পঙ্গু বাবা তো সঙ্গে সঙ্গে নিনজার মতো লাফ দেয় যে এবার আমাদের বৌমাকে বাঁচাতে আমাদের সকলকে ছুটে যেতে হবে। এবং তারা তো ফুল ফ্যামিলি নিয়ে সেই অকশন হাউসের উদ্দেশ্যে রওনা হয়। এবার স্টিভেন তো তখনই বলে ওঠে যে চিচি, এখনই আমার স্ত্রীর কাছে ক্ষমা চাও, এত মুখে মুখে তর্ক করো না। এবং চিচি তখনই বলে ওঠে যে তুমি বেশি কথা বলো না, কারণ তোমাদের গু কোম্পানির কি অবস্থা সেটা আমি অন্তত ভালো করেই জানি। আসলে চিচি তো তার আগের জন্মের অভিজ্ঞতা থেকে এগুলো জানতো। এবার মিয়া তো তখনই বলে ওঠে যে কি অবস্থা মানে? তুমি আদেও কোনোদিন বুঝতে পারবে কি অবস্থা? তুমি জানো আমরা এই শহরের সবচেয়ে বড় লোক জিয়াং হাইচেং এর সাথে কোলাবোরেশন করতে যাচ্ছি। এবং সে তো তখনই গার্ড ডেকে চিচিকে সেখান থেকে বার করে দেওয়ার কথা বলে এবং গার্ডরা তো চিচিকে ধরে ফেলে যে একে এক্ষুনি এখান থেকে বার করে দেওয়া হবে। এবং এইসব টানাটানির মধ্যেই চিচির পকেট থেকে ওই চাবিটা পড়ে গেছিল, মানে তার শাশুড়ি তাকে যে পারিবারিক চাবিটা দিয়েছিল সেই চাবিটা। এবার মিয়া তো সেই চাবি তুলে নেয় এবং বলে যে এটা কিসের চাবি? তোমার ভিখারি পরিবারের কাছে আদেও কোনো টাকা আছে যে সেটা রাখার জন্য চাবি লাগবে? এবং সে তো রীতিমতো চিচির চুল টেনে ধরেছিল। এবার চিচি তো সঙ্গে সঙ্গে চাবিটা তোলার জন্য ছুটে যায়, কিন্তু তখনই মিয়া তাকে ধাক্কা মেরে কাচের গ্লাস রাখা একটি টেবিলের দিকে ছুঁড়ে ফেলে, যার ফলে চিচি প্রচন্ড বেশি আঘাতপ্রাপ্ত হয়। কিন্তু ততক্ষণে সেখানে জিয়াং, তার মা বাবা এবং তার দুই দাদা চলে এসেছিল এবং তাদের পোশাক আশাক তো দারুণ সুন্দর লাক্সারিয়াস ছিল। এবার চিচি তো তাদের দেখে অবাক হয়ে যায় যে এ কি, তোমরা দুজনে হাঁটতে চলতে পারো আর দাদারাও মানসিকভাবে ঠিকই আছে, তোমরা এখানে কি করছো? এবং জিয়াং তো তখনই বলে ওঠে যে সবকিছু আমি তোমাকে পরে বুঝিয়ে বলবো, আগে আমি এদের দুজনকে শায়েস্তা করি। এবার স্টিভেন তো বলে ওঠে যে এটা একটা ইন্টারন্যাশনাল অকশন, তোমাদের মতো জোকারদের জোকারামি করার জায়গা এটা না। তোমরা কি ভাবছো ভালো জামা কাপড় পরে চলে এলেই তোমাদেরকে সবাই বড়লোক ভাববে? আমরা খুব ভালো করেই জানি যে তোমরা আসলে কোন গ্রাম থেকে উঠে এসেছো। এবার চিচি তো তখনই বলে ওঠে যে মিয়া, আমার পরিবারকে এইভাবে অপমান করবে না, এটা কিন্তু তুমি ঠিক করছো না। কিন্তু মিয়া তো তারপরেও কোনো কথাই শুনছিল না এবং সে ক্রমাগত জিয়াংয়ের পরিবারকে নানাভাবে অপমান করছিল। এবং মিয়া তো বলে ওঠে যে তোমরা কি নিজেদেরকে শহরের সবচেয়ে বড়লোক পরিবার মানে হাইচিং পরিবার ভাবছো নাকি? তোমাদের সারনেম এক হলেও তোমরা যে ওই পরিবারের কেউ না সেটা আমরা খুব ভালো করেই জানি। এবার তখনই জিয়াং তার কিছু বডিগার্ড এবং তার ম্যানেজারকে ডাকে যে এদের দুজনকে এক্ষুনি এখান থেকে বার করো। এবার চিচি মনে মনে ভাবে যে হঠাৎ করে জিয়াং এর এত ক্ষমতা কি করে হয়ে গেল, এবং চিচি বুঝতে পারে যে আচ্ছা, আমি বিপদে পড়েছি বলে জিয়াং তার পরিবারকে নিয়ে এখানে এটা অভিনয় করছে যাতে ওরা আমাকে সেভ করতে পারে। এবং চিচিও তো তখনই তাদের সাথে তাল মিলিয়ে বলে যে হ্যাঁ, আমরাই হচ্ছি এই শহরের সবচেয়ে ধনী পরিবার, তোমাদের দুজনকে আমরা এক্ষুনি এখান থেকে বার করব। এবার জিয়াং এর বডিগার্ডরা তো তক্ষুনি সেখানে মিয়া এবং স্টিভেনকে ধাই ধাই করে পিটাতে শুরু করে এবং তাদের দুজনকে তো পিটিয়ে সেখান থেকে বার করে দেওয়া হয়। এবার চিচি আর জিয়াংরাও তো অকশন হাউস থেকে বেরিয়ে আসে এবং চিচি বলে ওঠে যে তোমরা যে এত কটা বডিগার্ড এনেছো, এদের ভাড়া করতে নিশ্চয়ই অনেক টাকা লেগেছে, তোমরা তাড়াতাড়ি ওদেরকে চলে যেতে বলো, না হলে ওরা যতক্ষণ থাকবে আরো টাকা নেবে। আর তোমরা যে জামা কাপড়গুলো পরেছো এগুলোও নিশ্চয়ই ভাড়া করে এনেছো, তার জন্যও নিশ্চয়ই অনেক টাকা খরচ হয়েছে, এত টাকা খরচা করার কি দরকার ছিল? তবে আজকে তুমি কিন্তু দারুণ অভিনয় করেছো, সত্যি আমার মনে হচ্ছিল তুমি মনে হয় এই শহরের সবচেয়ে বড় লোক ব্যক্তি। কিন্তু ভাগ্য ভালো বাবা যে তুমি অত বড় লোক না, কারণ আমার তোমাকে এইভাবেই পছন্দ। এবার চিচির শাশুড়ি তো তখনই বলে ওঠে যে কেন চিচি, বড়লোক হওয়ায় কি সমস্যা? শুনেছি যে হাইচাং পরিবারের লোকেরাও নাকি খুব ভালো। এবং চিচি তো তখনই বলে ওঠে যে না মা, আসলে চিচি মনে মনে ভাবছিল যে আগের জন্মে আমি তো বড়লোক পরিবারে বিয়ে করেছি এবং তারা তো খুবই অত্যাচারী এবং শয়তান ছিল, তাহলে এই জন্মেও আমি কোনো বড়লোক পরিবারে অন্তত যেতে চাই না, এরা গরিব হলেও এরা মনের দিক থেকে তো ভালো। তাই চিচি বলে ওঠে যে না, আমি এই গরিব পরিবারেই সুখী।
কিন্তু মা, তোমার পা হঠাৎ খোঁড়া থেকে ঠিক হয়ে গেল কি করে? আর বাবা হঠাৎ হুইল চেয়ার থেকে উঠে কি করে দাঁড়িয়ে পড়লো? বাবার পঙ্গুত্ব কি সেরে গেল? এবং তখনই তো আবার জিয়াংয়ের বাবা সঙ্গে সঙ্গে বসে পড়ে মানে শুয়ে পড়ে পঙ্গুর অ্যাক্টিং করতে শুরু করে। এবং জিয়াংয়ের মা তো আবারও পা ধরে বসে পড়ে। জিয়াংয়ের মা বলে যে না না, আমাদের অসুস্থতা একই রকম আছে, আসলে তোমাকে ওরা এইভাবে জ্বালাতন করছে সেই খবর শুনে আমরা এতটা উত্তেজিত হয়ে পড়েছি যে কিছুক্ষণের জন্য সব ব্যথা ভুলে গেছিলাম। এবং জিয়াং তো তখনই সায় দিয়ে বলে যে হ্যাঁ হ্যাঁ, আসলে তোমার কথা শুনে দাদারা আর মা বাবারা ভীষণই চিন্তা করছিল, তাই জন্যই ওরা হয়তো নিজেদের অসুস্থতা সাময়িকভাবে ভুলে গেছিল। এবার চিচি তো তখনই বলে ওঠে যে ও তাই, তাহলে চলো তাড়াতাড়ি ওদেরকে বাড়ি নিয়ে যাই, এতক্ষণ ওরা বাইরে আছে। এবং ম্যাক্স তো আবারও তার বাচ্চাদের মতো অভিনয় শুরু করে দিয়েছিল। এবং আমরা দেখতে পাই তখনই তারা আবারও তাদের টেম্পোতে উঠে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এবং যখন তারা টেম্পো করে যাচ্ছিল তখনই তো মিয়া এবং স্টিভেনকে ভালো করে ধোলাই দিয়ে ওই অকশন হাউস থেকে বার করে দেয়া হয়। এবং তারা দেখতে পায় যে এরা তো টেম্পো করে যাচ্ছে, তার মানে এরা আমাদের বোকা বানালো। অপরদিকে আমরা জিয়াং এবং তার মা এবং তার পরিবারের অন্যান্যদের দেখতে পাই। এবার তারা তো চিন্তায় পড়ে গেছিল যে সত্যিটা তারা চিচিকে কিভাবে বলবে। আর চিচি আবার এখন বলে দিয়েছে যে সে বড়লোক না বরং গরিব পরিবারেই থাকতে চায়। তাহলে এবার কি হবে? চিচির শ্বশুর তো বলে ওঠে যে আমি মনে হচ্ছে বিছানায় শুয়ে থাকতে থাকতে সত্যি পঙ্গু হয়ে যাব, এবার অন্তত ওকে সত্যিটা বলে দাও। কিন্তু জিয়াং লক্ষ্য করে যে চিচি তো এইভাবেই থাকতে বেশি ভালোবাসছে। এবং জিয়াং তো বলে যে চিচি যদি এখানে এইভাবে থাকতে চায় ওর সাথে আমি সারা জীবন থেকে যাব। এবং তার মা বাবা তো তাকে মুখ দেখায় যে তুই থাক, কিন্তু আমরা অন্তত থাকতে পারবো না। অপরদিকে আমরা স্টিভেন এবং মিয়াকে দেখতে পাই। এবার আগের দিনের ঘটনার ফলে জিয়াং এর পরিবারের সাথে তাদের যে বিজনেস ডিল হওয়ার কথা ছিল সেটা তো ক্যান্সেল হয়ে যায়। এবং সেই নিয়ে স্টিভেন তো মিয়াকেই বকাবকি করছিল যে তোমার বোন আগের দিন ওরকম একটা সিন ক্রিয়েট করলো, ওর বর এসে এরকম একটা মিথ্যে নাটক করলো, তাই জন্যই তো আমাদের ইমপ্রেশনটা খারাপ হলো। কিন্তু যে করে হোক আমাদের হাইচেন পরিবারকে পটাতেই হবে। এবার তারা তখনই জানতে পারে যে কাছেই জিজিয়াং বলে একটি গ্রামে হাইচেন পরিবার একটা প্রজেক্ট করতে চলেছে। এবং মিয়া তখনই বলে যে তাহলে চলো আমরা একটা কাজ করি, ওই গ্রামে আমরা একটা প্লট কিনি এবং সেই জমিটা আমরা হাইজেন পরিবারকে উপহার স্বরূপ দেব। তাহলেই আগের যা মনোমালিন্য সেগুলো ওরা সব ভুলে যাবে, আর আমরা ওদের প্রজেক্টে একটা অংশীদার হতে পারবো। এবার এই কথা শুনে স্টিভেন তো বলে ওঠে যে বাহ, তুমি খুব ভালো আইডিয়া দিয়েছো। আর তাছাড়া এই জমি কেনার টাকাটা তোমার বাবাই দেবে, তাই আইডিয়াটা আমার আরো ভালো লাগছে। মানে স্টিভেনের তো আসলেই পকেট ফুটো ছিল, তাই জন্যই তাকে এমনটা করতে হচ্ছিল। এবার আমরা অপরদিকে চিচি আর জিয়াংকে দেখতে পাই। এবার এই যে গ্রামটা ছিল মানে তারা যেখানে থাকছিল সেই গ্রামটারই নাম ছিল জিজিয়াং গ্রাম। এবং সেখানেই এসে পৌঁছায় মিয়া এবং স্টিভেন। এবার তারা দুজন তো খুবই বড়লোকিয়া চালচলন দিয়ে আসে এবং তাদের তো হিল জুতো পরে কাদায় হাঁটতে খুব কষ্ট হচ্ছিল। এবার তারা তো গ্রামে এসেই চিচি এবং জিয়াংকে দেখতে পায় এবং তারা বলে যে এই যে তোমরা কারা আছো এখানে, আমাদের ব্যাগগুলো একটু বই দাও তো, 100 টাকা করে দেব। এবং তারা যেই দেখে যে এটা চিচি, তাদের শয়তানি তো আরো বেড়ে যায়। এবং তারা তো সঙ্গে সঙ্গে চিচির বাড়িটাই কেনার কথা বলে, যে জমি যদি কিনতেই হয় তাহলে এই বাড়ির জমিটাই কিনি হাইজেন পরিবারকে উপহার দেওয়ার জন্য। এবার চিচি তো তখনই বলে ওঠে যে আমি কখনোই এই বাড়ি বিক্রি করব না। স্টিভেন বলে যে দেখো, এমনিতেই তোমার বাড়িটা ভেঙে পড়েছে, একদম জঘন্য পুরনো নোংরা একটা বাড়ি, তা এই বাড়ি বিক্রি করে তুমি যদি কটা টাকা কামাতে পারো তোমারই তো ভালো হয়। মিয়া তো বলে যে দেখো তুমি আমার বোন, তাই তোমাকে না হয় 1 লাখ টাকা বেশি দেব, কিন্তু এটা আমরাই কিনবো। আর এই টাকাতে তোমাদের সারা জীবন কোনো রকমে খেয়ে পড়ে তো কেটেই যাবে। আর আমি তোমার বোন তো, তাই তোমার কথা আমার ঠিকই মনে ছিল, তোমার জন্য কিছু উপহারও এনেছি। এবং এই বলে মিয়া তো ছুঁড়ে ছুঁড়ে কিছু উপহার চিচিকে দেয়। চিচি তো লাথি মেরে সেই সব সরিয়ে দেয় যে তোমাদের এই সমস্ত উপহার আমাদের চাই না, আমরা গরিব হতে পারি কিন্তু আমরা নিজেদের সম্মান এইভাবে বিক্রি করি না, তাই বাড়ি আমরা কখনোই বিক্রি করব না। এই সমস্ত ঝগড়া ঝামেলা শুনে ততক্ষণে তো জিয়াংয়ের পুরো পরিবার বেরিয়ে এসেছিল এবং তাদের প্রত্যেকের হাতেই তো একটা করে অস্ত্র ছিল। জিয়াংয়ের বাবা তো উত্তেজিত হয়ে হুইল চেয়ার থেকে উঠেই পড়ছিল, কিন্তু জিয়াংয়ের মা তাকে থামিয়ে দেয় যে তোমাকে অ্যাক্টিংটা তো চালিয়ে যেতে হবে। এবং জিয়াংয়ের মা তো তাদেরকে বলে যে তোমরা আমাদের বাড়িতেই টার্গেট করছো কেন, তোমরা অন্য জমি নাও। এবং মিয়া তো তখনই বলে ওঠে যে তোমরা তো একটা পঙ্গুদের পরিবার, একজন খোঁড়া, একজন পাগল, একজন ল্যাংড়া, একজন হুইল চেয়ারে, তোমরা আমাদেরকে রিজেক্ট করো, তোমাদের এত সাহস!
এবং তখনই স্টিভেনের যে ম্যানেজার ছিল সে বলে ওঠে যে আমরা এই বাড়িটা ছেড়ে অন্য কোনো জমি কিনে নিই। এবং স্টিভেন তো তখনই বলে যে ঠিক আছে, এক্ষুনি এই এলাকার যত জমির পেপার আছে, লিগ্যাল পেপার আছে, সেগুলো আমার কাছে নিয়ে আসো। এর সঙ্গে সঙ্গে স্টিভেনের কাছে এই এলাকার বা এই গ্রামের আশেপাশের পাহাড় পর্বত বাড়ির যত জমির কাগজ ছিল নিয়ে আসা হয়। কিন্তু সেই কাগজ খুলেই স্টিভেন একদম চমকে যায়, কারণ প্রত্যেকটা দলিলেই ওনার একজনই ছিল এবং প্রত্যেকটা দলিলেই জিয়াং হাইচেং এর নাম লেখা ছিল। এবার মিয়া তো বলে ওঠে যে কি ব্যাপার, একটা জায়গা চুজ করতে পারছো না, কই দেখি। এবং মিয়াও দেখে যে প্রত্যেকটা দলিলেই জিয়াং এর নাম লেখা। এবং তারা তো এটা দেখে অবাক হয়ে যায় যে গ্রামের প্রত্যেকটা বাড়ি জিয়াং হাইচেং এর। এই গ্রামে কি সকলেরই এক নাম নাকি, না হলে এটা কি করে সম্ভব? এবার চিসি তো বলে ওঠে যে জিয়াং, সত্যিই তো, এটা কি করে সম্ভব? গ্রামের প্রত্যেকটা প্রপার্টি তোমার নামে কেন? এবার তার পরিবারের কেউই তো আর গল্প বানাতে পারছিল না যে এবার তারা কি বাহানা দেবে। এবং তখনই মিয়া বলে ওঠে যে এবারে বুঝেছি, এটাও আগের দিনের মতো নকল, তাই তো? আগের দিন তোমরা অকশন হাউসে গিয়ে যে নাটকটা করেছিলে, সেরকমই এখানে কিছু ফেক কাগজপত্র এনেছো। এখন আমরা বুঝতে পারছি। এবার জিয়াংয়ের মা তো তখনই বলে ওঠে যে ফেক না আসল সেটা তোমরা পরেই জানতে পারবে, কিন্তু এই গ্রামের কেউই কোনো জমি তোমাদের বেচবে না। এখনই এখান থেকে বিদায় হও। এবং তারা তো লাঙল আর কুড়ুল নিয়ে একদম মিয়া আর স্টিভেনের দিকে তেড়ে যায় যে এক্ষুনি এখান থেকে বিদায় হও। উত্তেজনায় জিয়াংয়ের বাবাও তো উঠে পড়েছিল, কিন্তু সে সঙ্গে সঙ্গে আবার বসে পড়ে। জিয়াংয়ের মা তো গ্রামের অন্যান্য লোকদেরও ডাকে যে সবাই মিলে এই দুটো বদমাইশকে পিটিয়ে এখান থেকে বার করো। এবং গ্রামের লোকেরা মিলে মিয়া এবং স্টিভেনকে তো সেখান থেকে তাড়িয়ে দেয়। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে সেই সময় চাইনিজ নিউ ইয়ার ছিল। বাই দ্য ওয়ে, গত 17ই ফেব্রুয়ারি কিন্তু চাইনিজ নিউ ইয়ার ছিল। আর যেহেতু আমি সি ড্রামাই এক্সপ্লেন করি, তাই সকলকে চাইনিজ নিউ ইয়ারের শুভেচ্ছা জানাই। এবার চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে চিচির বাবা সকল মেয়েকে তাদের জামাই সমেত বাড়িতে ডেকে পাঠিয়েছিল এবং সেই নিয়ে চিচি একটু চিন্তিত ছিল। এবং চিচি জিয়াংকে না যেতে বলে তার সাথে, কারণ চিচির চিন্তা হচ্ছিল যে যদি তার বাড়ির লোকেরা জিয়াংকে অপমান করে। কিন্তু জিয়াং তো কখনোই চিচিকে সেখানে একা ছাড়তো না। তাই জিয়াং বলে যে আমিও তোমার সাথে যাব। এবার চিচি চলে গেলে জিয়াংয়ের বাড়ির লোকেরা আবারও আলোচনা করতে বসে। জিয়াংয়ের মা বলে যে দেখো, আমি খুব ভালো করে বুঝতে পারছি যে ওর অন্য বোনেরা ওকে ছোট করার চেষ্টা করবে। একবার তো আমরা ওই ট্র্যাক্টর নিয়ে বিয়ে করতে গেছিলাম, কিন্তু এবার আর সেরম করলে হবে না। এবারে চিচির যেন কোনো অপমান না হয় সেই বিষয়ে আমাদের নজর রাখতে হবে। এবং এই বলে তারা তো প্রচুর প্রচুর সোনার গোল্ড বার, প্রচুর টাকা, দামি দামি জিনিস, দামি দামি ওয়াইন বটল এবং সবকিছু নিয়ে আসে উপহার দেওয়ার জন্য। এমনকি সকলকে উপহার দেওয়ার জন্য রেড এনভেলাপে 5 মিলিয়ন টাকার চেক করেছিল, যেগুলো কিনা পরিবারের সকলকে উপহার স্বরূপ দেয়া হবে। এবং জিয়াংয়ের মা তো তখনই ধানের বস্তা নিয়ে আসে যে এখানে তো প্যাক করার মতো আর কিছুই পাচ্ছি না, এই বস্তাগুলোই পেয়েছি, এর মধ্যেই ভরে দাও। এবং তারা ওই বস্তার মধ্যেই ওই সমস্ত দামি জিনিস ভরে দেয়। এবার পরের দিন সকালবেলা উঠে চিচি দেখে যে 4টে বস্তা রাখা। এবং চিচি ভাবে যে নিশ্চয়ই এগুলো তাদেরই ক্ষেতের জিনিস, ফলমূল, সবজি এইসব হবে, যেগুলো ভালোবেসে তার শ্বশুর শাশুড়ি প্যাক করে দিয়েছে। এবং সেই সব নিয়েই তারা তার বাড়িতে চিচির বাড়িতে হাজির হয়। এবার সেখানে তো সুপরিবারের অন্য মেয়েরাও এসেছিল এবং সকলের হাতেই একটা দুটো গিফটের বক্স তো ছিলই। কিন্তু চিচিদের মতো 2-4 বস্তা জিনিস কেউই আনেনি। কিন্তু বস্তার চেহারা দেখে সকলে ভাবে যে এটার মধ্যে গাইয়াগুলো কি না কি এনেছে, তাই সেই বস্তাগুলোকে কেউই পাত্তা দেয় না এবং সকলেই মিয়া এবং স্টিভেনকে নিয়ে মেতে ওঠে। এবার আমরা দেখতে পাই যে তাদের পরিবারের সকলেই ডিনার টেবিলে বসেছিল ডিনার করার জন্য। কিন্তু চিচির বাবা জিয়াংকে এবং চিচিকে সেই টেবিলে বসতে দেয় না এবং চিচির বাবা তাদেরকে বলে যে তোমাদের আমাদের সাথে বসার কোনো যোগ্যতাই নেই, তাই তোমরা পাশে বাচ্চারা যে টেবিলে খাচ্ছে সেখানে চলে যাও। এবার চিচি আর জিয়াং তো সেখানেই যায় এবং জিয়াং বলে যে যেহেতু অন্যরা উপহার নিতে চাইছে না, বাচ্চাদেরই এনভেলপ গুলো দিই। এবং জিয়াং প্রত্যেকটি বাচ্চাকে এক একটি করে রেড এনভেলপ দেয়, যেটার মধ্যে কিন্তু আসলে 5 মিলিয়নের চেক ছিল। এবং মিয়া তো সঙ্গে সঙ্গেই সেটা দেখতে চলে আসে যে দেখি তোমরা কত টাকা দিয়েছো। এনভেলপটা এতটা পাতলা, মনে হচ্ছে 100 টাকা করে দিয়েছে। অপর একজন বোন তো বলে যে 100 টাকা, আমার মনে হয় 10 টাকা করে দিয়েছে। এবার তারা তো এনভেলপ খুলেও দেখে না যে তার মধ্যে কি আছে। এবং মিয়া তো সেই এনভেলপটা ছিঁড়ে ফেলে দেয় যে তোমাদের এই সমস্ত কিছু দরকার নেই, আমি তোমাদেরকে 1000 টাকা করে দেবো, কেমন?
এবং সবাই বলে ওঠে যে বাহ, কত ভালো আমাদের মিয়া, সব বাচ্চাদের 1000 টাকা করে দিচ্ছে। এবং স্টিভেন তখনই বলে যে এটা তো মিয়ার তরফ থেকে উপহার, আমার তরফ থেকেও তোমাদের জন্য একটা উপহার রয়েছে। এবং আমরা দেখতে পাই স্টিভেন একটি গোল্ড বুদ্ধ মূর্তি এনেছিল তার শ্বশুর বাড়িতে উপহার দেওয়ার জন্য। সকলেরই তো এই বুদ্ধ মূর্তি দেখে একদম চক্ষু চড়ক গাছ হয়ে যায় যে সোনার বুদ্ধ মূর্তি, এটা কতই না দামি হবে। এবং স্টিভেন তো অ্যাটিটিউড নিয়ে বলে যে হ্যাঁ, ওই 10 মিলিয়নের একটু বেশি আর কি। এবার চিচি জানতো যে না, গু পরিবারের এত ক্ষমতা নেই যে তারা 10 মিলিয়নের সোনার বুদ্ধ মূর্তি কিনবে, সুতরাং নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। এবং চিচি তখনই একটি লাঠি তুলে নেয়। সে বলে যে তোমাদের এত গর্ব স্টিভেনকে নিয়ে, তাই না? আমি এক্ষুনি দেখাচ্ছি এটা কিসের বুদ্ধ মূর্তি। এবং সেই লাঠি বুদ্ধ মূর্তির গায়ে মারতে সহজেই বোঝা যায় যে এটা আসলেই একটা নকল মাটির মূর্তি ছিল। এবার এই দৃশ্য দেখে চিচির বাবা তো বলে ওঠে যে এ কি স্টিভেন, এটা কি করে সম্ভব? এবং স্টিভেন তো তখনই বলে ওঠে যে আসলে আমাকেই মনে হয় ঠকিয়ে দিয়েছে, কিন্তু কোনো চিন্তা করো না, পরের বার আমি তোমাদের খুব ভালো একটা উপহার দেব। এবার চিচি তো জিয়াংকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে যে যেখানে তোমাকে অপমানিত হতে হবে সেখানে তোমার থাকার কোনোই দরকার নেই। এবং তারা দুজন বাড়িতে ফিরে আসে। এবার আমরা সেই রাতের দৃশ্য দেখতে পাই। এবং আমরা দেখতে পাই যে রাতের বেলায় জিয়াংয়ের মা বাবা তো তাকে জোর করে এনার্জি ড্রিঙ্ক খাইয়ে দেয় যে এবার তাড়াতাড়ি আমাদের একটা নাতি নাতনি তো দরকার, তাই না? এবং সেই রাতে জিয়াং আর চিচিতেও প্রথমবারের মতো ঘনিষ্ঠ হয়। এবার অপরদিকে জিয়াংয়ের পরিবার এটাও আলোচনা করছিল যে চিচিকে কিভাবে সত্যি কথা বলা হবে। তাকে যদি একবারে পুরোটা সত্যি বলা হয় তাহলে চিচি তো রাগও করতে পারে এবং চিচি জিয়াংকে ডিভোর্সও দিয়ে দিতে পারে। এবার ম্যাক্স আর ক্রিস তো তখনই একটা আইডিয়া দেয়। ক্রিস বলে যে আমার কাছে একটা বুদ্ধি আছে, আমরা স্টেপে স্টেপে চিচিকে সত্যি কথা বলবো। প্রথমত তাকে এই গ্রামের বাড়ি থেকে সরিয়ে নিয়ে যাওয়া দরকার, কারণ চিচি এখানে প্রচুর কষ্ট পাচ্ছে। তাকে আমরা আমাদের ম্যানশনে নিয়ে যাই। কিন্তু কি বলে তারা চিচিকে ম্যানশনে নিয়ে যাবে? তারা চিচিকে বলে যে ম্যানশনটা আসলে অন্য এক বড়লোক ব্যক্তির এবং সে এখন এই শহরে থাকবে না। তাই তারা জিয়াং পরিবারকে ম্যানশনটার দায়িত্ব দিয়ে গেছে, যাতে জিয়াং পরিবারের লোকেরা ম্যানশনটার কেয়ারটেকার হয়ে থাকতে পারে। এবার চিচি তো বলে ওঠে যে মানে আমাদের প্রত্যেককে এখানে কাজ করতে হবে। তাহলে কত ভালোই সেই ব্যক্তি যে কিনা আমাদের প্রত্যেককে কর্মসংস্থান দিল, এমনকি এত বড় বাড়িতে আমাদের থাকতেও দিল। তাহলে তার এই বিশ্বাসের মর্যাদা তো আমাদের রাখতেই হবে। চলো আমরা সবাই মিলে কাজে লেগে পড়ি। এবার চিচি তো সঙ্গে সঙ্গে ঘর মুছতে শুরু করে দেয়, তার পঙ্গু শ্বশুর গাছে জল দিতে শুরু করে দেয়। জিয়াং যে কিনা এই সব সম্পত্তির মালিক ছিল, তাকে তো নিজেরই গাড়িগুলি ধুতে এবং পরিষ্কার করতে হচ্ছিল। এবার তারা কেউই এত কাজ করতে তো অভ্যস্ত ছিল না, তাই সকলেই তো কিছুক্ষণের মধ্যে হাঁপিয়ে পড়ে। অপরদিকে আমরা মিয়া এবং স্টিভেনের বাড়ির দৃশ্য দেখতে পাই। এবং আমরা দেখতে পাই যে মিয়া তার বাবা মা এবং তার সকল বোনকে নিজের বাড়িতে এনেছিল। মিয়া বলে যে তোমরা তো আসলে আমার বাড়িতে কখনো আসোনি, আর এত সুন্দর বাড়ি তোমরা কখনো দেখোনি, তাই জন্যই আমি তোমাদের এই বাড়িতে নিয়ে এসেছি। এবার স্টিভেন তো খুবই বিরক্ত হচ্ছিল যে এখানে কেন মিয়া তাদেরকে নিয়ে এসেছে। এবং তখনই মিয়ার বাবা বলে ওঠে যে স্টিভেন, একটা খবর পেলাম যে হাইজেন পরিবার নাকি চাইনিজ নিউ ইয়ারে তাদের ম্যানশনে ফিরে এসেছে। তো যদি আমরা নিউ ইয়ার উপলক্ষে তাদের সাথে দেখা করতে যাই, তাদের কিছু উপহার দিই, তাহলে তো তোমারই ভালো হবে, তাই না? আমাদের যে ইমপ্রেশনটা নষ্ট হয়েছিল সেটা আবার আমরা পুনরুদ্ধার করতে পারবো। তাহলে চলো আমরা তাদের বাড়িতে একবার দেখা করতে যাই। এবার স্টিভেন মনে মনে ভাবে যে আমি যদি এদেরকেও সাথে করে নিয়ে যাই তাহলে আমার ইমপ্রেশনটা ভালোই জমবে। তাই আমি এদেরকে নিয়ে ওদের সাথে দেখা করতে যাই। এবং তারা হাজির হয় চিচি জিয়াং এর বাড়িতে, মানে এখন যেখানে তারা নিজেরাই কর্মচারী হিসেবে কাজ করছিল। এবার এদিকে হাইচেন পরিবারের লোকেদের একটু চাকরের মতো খাটতে হচ্ছিল ঠিকই, কিন্তু চিচি আর জিয়াং এর সম্পর্কটা বেশ ভালো হয়ে উঠছিল এবং হাইচেন পরিবারের সকলেরই সেটা বেশ ভালো লাগছিল। এবং তখনই সেখানে গাড়ি নিয়ে স্টিভেন, মিয়া এবং বাকিরা হাজির হয়। এবং তারা তো ঢোকার সময়ই সেখানে জিয়াং এবং চিচিকে দেখতে পায় এবং তাদের পোশাক দেখেই তো বোঝা যাচ্ছিল যে তারা এই বাড়িতে কর্মচারীর ভূমিকায় রয়েছে। এবং মিয়া তো বলে ওঠে যে তুমি তুমি আবার এখানে কি করছো? আমরা যেখানেই যাই এই অনামুখগুলো সেখানেই চলে আসে, কিন্তু এদের জামা কাপড় দেখেই তো বোঝা যাচ্ছে এরা এই বাড়ির চাকর। এই বাড়ির মালিক কোথায়, আমরা তার সাথে দেখা করতে চাই।
এবার আমরা দেখতে পাই যে ওদিকে ঘরের ভিতরে ততক্ষণে তো জিয়াংয়ের মা-বাবা তারা রেস্ট করছিল, নিজেদের মতো কাজ করছিল। জিয়াংয়ের মা তো পারলে একখানা দামি পেইন্টিং দিয়েই ঘর মুছতে শুরু করে দিয়েছিল। জিয়াংয়ের বাবা তো একটা গাছ নিজে, নিজে কাটছিল। আর তার ২ ভাই তো সোফায় বসে কলা খাচ্ছিল। এবং সেই সময় ঘরের মধ্যে মিয়া, স্টিভেন এবং বাকিরা ঢুকে পড়ে। তারা বলে ওঠে যে, "এ কি? তোমাদের সাহস হয় কি করে? তোমরা সকলে মিলে এত দামি বাড়ির জিনিসগুলি নষ্ট করছো? তোমার হাতে যে পেইন্টিংটা রয়েছে সেটা তো বেশ ভালোই দাম মনে হচ্ছে। প্রায় মিলিয়ন টাকা তো হবেই। তুমি যে গাছটা কেটে নষ্ট করলে সেটারও তো সেরকমই দাম। আর এই সোফাটার দাম তো মিনিমাম ৫ মিলিয়ন হবেই। তোমাদের সাহস হয় কি করে তোমরা ভিখারিরা এই সব জিনিস নষ্ট করছো?" এমনকি চিচির মা-বাবাও তো বলে ওঠে যে, "সত্যিই চিচি, তোমাদের কোনোই ক্লাস নেই। তোমরা যেখানেই যাও কেমন ঝামেলা বাঁধাও। আর এই সমস্ত কিছুর দোষ যেন আমাদের পরিবারের উপর না পড়ে, কারণ তোমার সাথে আমি কিন্তু আগেই সম্পর্ক চুকিয়ে দিয়েছি।" এবার ক্রিস তো তখনই বলে ওঠে যে, "এই ওসব কথা ছাড়ো তো, আগে বলো যে তোমরা কারা আর তোমাদেরকে এখানে ঢুকতে কে দিল?" এবার চিচির বাবা তো তখনই কিছু গিফট সেখানে রাখে এবং স্টিফেন তখনই বলে ওঠে যে, "আজকে আমি এখানে প্রেসিডেন্ট জিয়াং এর সাথে দেখা করতে এসেছি।" এবার জিয়াং তো তখনই চেঁচিয়ে ওঠে যে, "আমি তোমার সাথে দেখা করতে চাই না, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও।" এবার স্টিভেন তো তখনই বলে ওঠে যে, "তুমি আমাকে বলার কে? আমি কি তোমার সাথে দেখা করতে এসেছি নাকি?" এবার অপর একজন বোন তো তখনই বলে ওঠে যে, "এরা যা যা জিনিস নষ্ট করেছে এই সবকিছুর টাকা কিন্তু এদেরই দিতে হবে।" এবং মিয়া তো বলে ওঠে যে, "হ্যাঁ, এই পেইন্টিংটার মূল্য, এই সোফার সব মিলিয়ে মিনিমাম ৫ মিলিয়ন তো হবেই। এবার তোমরাই দেখো এই টাকা তোমরা কোথা থেকে জোগাড় করবে। মনে হয় না তোমরা সারা জীবন কাজ করলেও এই টাকা জোগাড় করতে পারবে।" এবং ক্রিস তো তখনই স্টিভেনকে পিছনে ঘুরিয়ে তার পিছনে এক লাথি মারে এবং চিচির শাশুড়ি তো তাদের আনা সমস্ত গিফট ফেলে দেয় যে, "তোমাদের কোনো প্রয়োজন আমাদের নেই, এক্ষুনি এখান থেকে দূর হও।" এবার তাদেরকে তো জিয়াং এর পরিবার মারতে মারতে বাড়ির বাইরে বার করে এবং ক্রিস তো তার মায়ের ক্রাশটাই তুলে নিয়েছিল তাদেরকে তাড়ানোর জন্য এবং তারা স্টিভেন এবং সকলকেই সেখান থেকে তাড়িয়ে দেয়। এবার চিচি তো চিন্তায় পড়ে গেছিল যে, আচ্ছা, এবারে তো তাহলে আমাদের ওই ৫ মিলিয়ন টাকা কোনোভাবে ক্ষতিপূরণ দিতে হবে, কিন্তু এত টাকা আমরা কোথায় পাবো? চিচি বলে যে, "তোমরা কোনো চিন্তা করো না। দরকার হলে আমি সকালে রাতে দুটো কাজ করে সেই মূল্য জোগাড় করব।" এবং তখনই চিচির শাশুড়ি বলে ওঠে যে, "চিচি, তোমার মনে আছে আমি তোমাকে একটা চাবি দিয়েছিলাম? এই চাবিটা আসলে আমাদের যা সেভিংস আছে সেটার চাবি। তুমি সেখান থেকে যে টাকাটা পাবে সেটাই ক্ষতিপূরণ দিতে তোমায় সাহায্য করবে।" এবার চিচি তো বলে ওঠে যে, "না, না, তোমরা সারা জীবন কষ্ট করে পরিশ্রম করে টাকা জমিয়েছো, সেটা আমি খরচ করতে পারি নাকি?" এবং চিচির শ্বশুর-শাশুড়ি বলে যে, "চিচি, তুমি যাও।" আসলে তারা চাইছিল চিচি যেন এবার নিজের চোখেই দেখে যে জিয়াংদের পরিবার আসলেই বড়লোক। এবার চিচি তো পরের দিন সেই চাবি নিয়ে ব্যাংকে হাজির হয় এবং ব্যাংকের লোক তো তাকে দেখে প্রথমে একদমই সাধারণ লোক ভেবেছিল। কিন্তু চিচি যখনই সেই চাবি দেখায় তাদের রিয়াকশন তো পুরোই চেঞ্জ হয়ে যায় এবং তারা তো সঙ্গে সঙ্গে সাইরেন বাজিয়ে দেয় যে আমাদের ভিআইপি কাস্টমার চলে এসেছে এবং খোদ ব্যাংকের ম্যানেজারই সেখানে চলে আসে। ব্যাংকের ম্যানেজার তো চিচিকে জিজ্ঞাসা করে যে, "আপনি হাইচেং পরিবারের কেউ হন?" এবং চিচি বলে যে, "হ্যাঁ, আমি জিয়াংয়ের স্ত্রী। আসলে আমার পরিবারের কিছু ধার হয়েছে, তাই আমি টাকা তুলতে এসেছি।" এবারে এই কথা শুনে ব্যাংক ম্যানেজার তো ভাবে যে, হাইচেং পরিবারের ধার দেয় না? যাই হোক, বড়লোকেদের বড়সড় ব্যাপার হবে কিছু। এবং সে তো সঙ্গে সঙ্গে তার সিকিউরিটি গার্ডদের ডাকে, কারণ তাকে একটা হাইলি সিকিউরড সেফে নিয়ে যাওয়া হচ্ছিল। এবার চিচি তো বুঝতে পারে না যে এটা কি হচ্ছে। তার সামান্য কয়েকটা টাকা থাকবে হয়তো, তার জন্য এত সিকিউরিটি কেন? কিন্তু যখন সে হাইজেন পরিবারের সেফটা খোলে, সেখানে ছিল সোনার বার, লক্ষ লক্ষ টাকা এবং সেটা তো ধন সম্পত্তি দিয়ে একদম ভর্তি ছিল। চিচি বলে ওঠে যে, "আপনি মনে হয় আমাকে ভুল জায়গায় এনেছেন। এটা কখনো হতেই পারে না।" এবং ব্যাংক ম্যানেজার বলে যে, "আপনারই হয়তো কিছু একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। কারণ জিয়াং হাইচ্যাং এই শহরের সবচেয়ে বড়লোক ব্যক্তি এবং হাইচ্যাং পরিবার আমাদের শহরের সবচেয়ে বড়লোক পরিবার। সুতরাং তাদের অ্যাসেট কেবলমাত্র এই সেফে না, এরকম আরো ৮টা সেফ রয়েছে যেখানে রয়েছে।" এবং তখনই সেখানে জিয়াং, তার বাবা-মা এবং দাদারা হাজির হয় এবং তাদের পোশাক-আশাক এখন সম্পূর্ণ তাদের নিজেদের মতোই ছিল। চিচি তো তাদের দেখে চমকে যায় যে, "মা, তোমার পা ঠিক হয়ে গেল, বাবাও ঠিক হয়ে গেছে, কি ব্যাপার?" এবং জিয়াং তখনই স্বীকার করে যে, "চিচি, আমি আসলেই তোমাকে মিথ্যে কথা বলেছি। আমরা যে গ্রামে থাকি ওই পুরো গ্রামটাই আমাদের। আমি আসলে কোনো গরিব ছেলে নই। আমি আসলে এই শহরের সবচেয়ে বড়লোক হাইচেং পরিবারের ব্যক্তি।" এবার চিচি তো প্রচন্ডই অবাক হয়ে গেছিল যে, "তুমি তাহলে আমাকে এত মিথ্যে কেন বললে? প্রথম দিন থেকে তুমি আমাকে মিথ্যাই বলে চলেছ?"
এবং চিচির শাশুড়ি তখনই বলে ওঠে যে চিচি, পুরো দোষটাই আমার, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে তোমার দুই দাদার বউয়েরা টাকার জন্য বিয়ে করে টাকা নিয়ে পালিয়েছিল, তাই জন্য আমি যে কাউকে আমার নিজের ছোট ছেলের বউ করে আনতে চাইনি। আমি এমন একজনকে চেয়েছিলাম যে সত্যিই সেন্সিবল হবে, যে পয়সার জন্য আমাদের বিয়ে করবে না। এবং আমি বুঝতে পেরেছি যে আমি একদম ঠিক মেয়েকেই এনেছি। তুমি দয়া করে জিয়াং এর ওপর রাগ করো না। এবার জিয়াং তো সঙ্গে সঙ্গে চিচির সামনে হাঁটু গেড়ে বসে যে চিচি, তুমি আমাকে মারতে হয় মারো, যা শাস্তি ইচ্ছা হয় দাও, কিন্তু দয়া করে আমার সাথে বিয়েটা টিকিয়ে রেখো। এবং তার দুই দাদাও তো অতি নাটকীয়তা করে একদম ক্ষমা চাইতে শুরু করে দিয়েছিল। জিয়াং তো তাদের থামিয়ে দেয় যে তোমরা আর বেশি নাটক করো না, এবং চিচির শ্বশুর শাশুড়িও তো চিচির কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে যাচ্ছিল, এবং চিচি তো তাদের থামিয়ে দেয় যে তোমরা এরকম করো না। এবং তখনই জিয়াং বলে ওঠে যে চিচি, আমি তোমাকে অনেক ছোটবেলা থেকে পছন্দ করি, তুমি প্লিজ আমাদের বিয়েটা ভেঙো না, আমাকে ক্ষমা করে দাও। এবং আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে আসলে চিচি আর জিয়াং ছোটবেলায় এক স্কুলে পড়তো। জিয়াং এর একটু তোতলামোর সমস্যা ছিল বলে লোকজন তাকে খ্যাপাতো, এবং চিচি তখন তাকে সেভ করেছিল এক দুবার, এবং তখন থেকেই জিয়াং কিন্তু চিচিকে চিনতো। এবার ক্রিস তো তখনই চেঁচিয়ে ওঠে যে হ্যাঁ হ্যাঁ, আমারও মনে পড়ে গেছে, তোমাকেই তো জিয়াং পছন্দ করতো, ও তো ছোটবেলা থেকেই তোমার প্রেমে পাগল, তুমি কিন্তু ওর সাথে বিয়েটা ভেঙো না। চিচির শ্বশুর তো বলে ওঠে যে আমি আমার সব সম্পত্তি তোমাকে দিয়ে দেবো চিচি, কিন্তু তুমি আমাদের পরিবারে থেকো। এবং এত জনের এত ভালোবাসা পেয়ে চিচি তো সত্যিই আর এই পরিবারের ওপর রাগ করে থাকতে পারে না, এবং চিচি স্বীকার করে নেয় যে সে এই পরিবারেই থাকবে। এবং হাইচেন পরিবারের সকলেই তো খুব খুশি হয়। এবং ম্যাক্স আর ক্রিস তো তখনও ভাবছিল যে সত্যিই আমাদের বউগুলোই এমন ছিল, আমাদের ছোট ভাইটা ভালোই বউ পেয়ে গেল। অপরদিকে আমরা স্টিভেন এবং মিয়াকে দেখতে পাই। স্টিভেন তো প্রচন্ড রেগেছিল যে যতবারই আমরা হাইচেন পরিবারের সাথে দেখা করতে যাচ্ছি কিছু একটা গন্ডগোল হচ্ছে, এবার আমাদের কিছু একটা করতে হবে। এবং তখনই তারা নিউজে একটা খবর দেখতে পায় যে জিয়াং হাইচ্যাং 3 দিন পর বড় সড়ো করে তার ম্যারেজ পার্টির আয়োজন করেছে, যেখানে সে বিয়ে করতে চলেছে। এবং স্টিভেন আর মিয়া ঠিক করে তারা সেই দিন ওই ম্যারেজ পার্টিতে যাবে, এবং সেখানে গিয়ে জিয়াং হাইচিং এর সাথে সবকিছু মিটমাট করে নেবে। এবার স্টিভেন তো তখনই বলে ওঠে যে পার্টিতে তো আমরা যাবই, কিন্তু তাদের তো একটা ভালো গিফটও দিতে হবে, তাই গিফটটা মিয়ার বাবা দিলেই ভালো হয়। আমি বিজনেস ঠিক করার পর আবার তোমাদের সেই টাকা না হয় ফিরিয়ে দেব। মানে স্টিভেনের যে পকেট ফাঁকা হয়ে গেছিল সেটা এবার আস্তে আস্তে সকলেই বুঝতে পারছিল। এবং এই বিয়ের গিফট দেওয়ার জন্য মিয়া তো তার বাবা মাকে তাদের বাড়ি বন্ধক রাখতে বলে, কারণ হাইচ্যাং পরিবারকে ইমপ্রেস করার জন্য ছোটখাটো গিফট দিলে তো হবে না। এমনকি মিয়া তার অন্যান্য যে বোনেরা ছিল তাদের স্বামীর থেকেও টাকা ধার নেয়। এবং তখনই স্টিভেন মিয়াকে বলে যে মিয়া, গিফটটা আমি তোমার নামেই কিনবো, তাই তোমার একটা গভর্নমেন্ট আইডি আমাকে দিও। এবং মিয়া নির্দ্বিধায় স্টিভেনকে তার গভর্নমেন্ট আইডিও দিয়ে দেয়। এবার আমরা 3 দিন পর জিয়াং এর বিয়ের দৃশ্য দেখতে পাই, যেখানে মিয়া এবং অন্যান্যরা তো খুব সেজে গুজে একদম স্টাইল করে পৌঁছে গেছিল, কিন্তু তারা জানতো না এটা জিয়াং আর চিচিরই বিয়ে ছিল। আসলে জিয়াং যখন চিচিকে নিয়ে এসেছিল তখন তো তাদের বিয়ে বড় করে হয়নি, তাই জন্যই জিয়াং ঠিক করেছিল চিচিকে আবারও বিয়ে করবে। এবার স্টেজে তো অ্যানাউন্স করা হয় যে ব্রাইড এবং গ্রুমকে স্বাগত জানানো হচ্ছে, তারা এক্ষুনি ভেতরে ঢুকবে। এবং তখনই সেখানে প্রবেশ করে জিয়াং এবং চিচি, এবং মিয়া তো তাদের দেখে অবাক হয়ে যায় যে এরা আবার এখানে কি করছে, যেখানেই আমরা যাই সেখানেই এরা কি করে চলে আসে। এবং স্টিভেন তখনই রিয়েলাইজ করতে পারে যে তার মানে সত্যি এই জিয়াং হাইচ্যাংই হাইচ্যাং পরিবারের ছেলে। তার মানে এতদিন আমরা যাকে অপমান করেছি সেটাই জিয়াং হাইচ্যাং। এবার চিচি তো তাদের দেখে বলে ওঠে যে তোমরা এখানে কি করছো, আমি তো তোমাদেরকে আমন্ত্রণ জানাইনি। এবার মিয়া তো তখনও ডিনাইলে ছিল যে এটা হতেই পারে না, এই ভিখারিটা এত বড়লোক হতেই পারে না, এতদিন আমাদের সাথে যেমন মিথ্যা নাটক করেছে এটাও কোনো মিথ্যা নাটক। এবার জিয়াং তো তাদের কথার কোনো পাত্তা দেয় না, এবং জিয়াং বলে ওঠে যে চিচি, বিয়ের উপহার স্বরূপ বা বলা যায় দেনমোহর স্বরূপ আমি তোমার জন্য কিছু গিফটের আয়োজন করেছি। এবং তখনই জিয়াংয়ের 2টি লোক কিছু ভারী কাগজপত্র নিয়ে আসে। এবার চিচি তো বলে ওঠে যে এগুলো কি। আসলে জিয়াংয়ের সমস্ত প্রপার্টির কাগজই সে দেনমোহর স্বরূপ চিচিকে দিয়ে দেয়। এবং এই দৃশ্য দেখে চিচির বাবার তো মাথা ঘুরে যায়। চিচির বাবা বলতে থাকে যে আমাদের জামাই এত বড় লোক সেটা তো আমরা জানতাম না, তোমরা আমাদের পরিবারের সাথে তাহলে এমনটা কেন করলে, তোমরা গরিবের অ্যাক্টিং কেন করলে, আমাদের বাড়িতে তো যখন তোমরা এসেছিলে এত উপহার দাওনি।
এবং তখনই ক্রিস এবং চিচির শাশুড়ি বলে ওঠে যে দিইনি, তোমাদের বস্তা বস্তা করে যে উপহারগুলো পাঠানো হয়েছিল সেগুলো তো তোমরা খুলেও দেখোনি। আর খামের মধ্যে যে 5 মিলিয়নের চেক পাঠানো হয়েছিল সেগুলো সেগুলো তো তোমরা ছিঁড়ে ফেলে দিয়েছো। এবার এই কথা শুনে সব বোনেদেরই তো মাথা ঘুরে যায় যে হ্যাঁ, মিয়ার 1,000 টাকা পাওয়ার জন্য আমরা ওই চেকগুলো ছিঁড়ে ফেললাম। এবার চিচির মা এবং বাবা তো তখনই চিচি এবং জিয়াংকে তেল দিতে শুরু করে যে চিচি, আমরা খুব খুশি যে তোমার এত ভালো পরিবারে বিয়ে হয়েছে। তা স্টিভেন তো তোমারই পরিবারের অংশ, তাহলে গু ফ্যামিলির সাথে জিয়াংদের পরিবার যদি একটা কর্পোরেট ডিল করে তাহলে কেমন হয়। এবার চিচি তো বলে ওঠে যে কিসের বিজনেস, কিসের ডিল, গো পরিবারের সাথে আমরা কোনো ডিলই করব না। এবং মিয়া তো তখনই অ্যাটিটিউড নিয়ে বলে যে করার দরকারও নেই, কারণ আমার স্বামী একাই যথেষ্ট, আমার স্বামীর কি কিছু কম আছে নাকি। এবং তখনই সেখানে পুলিশ হাজির হয়। পুলিশ বলে ওঠে যে এখানে মিয়াসু কে আছে, তার নামে ওয়ারেন্ট রয়েছে, সে একটি জায়গা থেকে 18 মিলিয়ন লোন নিয়ে সেই টাকা শোধ করেনি। এবার মিয়া তো অবাক হয়ে যায় যে কি, আমি তো কোথাও থেকে কোনো টাকা লোন নিইনি। আসলে স্টিভেন মিয়ার যে আইডিটা নিয়েছিল সেটা দিয়েই স্টিভেন এমনটা করেছিল। এমনকি স্টিভেন অন্যান্য বোনেদের থেকে যে টাকা নিয়েছিল সেই সব কিছু মেরে দিয়েছিল। এমনকি মিয়ার মা বাবার যে বাড়িটা ছিল সেটাও পর্যন্ত সে বিক্রি করে দেয়। এবার মিয়া তো ভাবছিল যে এ জন্মেও তাহলে আমি হেরে গেলাম, সবসময় চিচি কেন এত লাকি হবে। এবং সে তখনই ব্যাংকুয়েট টেবিল থেকে একটি ছুরি তুলে নেয় এবং চিচির দিকে এগিয়ে আসে। কিন্তু এইবার আর আগের বারের মতো হয় না, কারণ এইবার জিয়াং চিচিকে বাঁচানোর জন্য ছিল। এবং জিয়াং তো সঙ্গে সঙ্গে সেই ছুরিটা আটকে দেয় এবং পুলিশ তো তখনই মিয়াকে সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। মিয়া মনে মনে ভাবে যে এই জন্মে আমি যা সিদ্ধান্ত নিয়েছি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছি। এবং মিয়া আর জিয়াং তো খুবই হ্যাপিলি তাদের বিয়ে সম্পন্ন করে এবং হানিমুন করার জন্য তারা আবারও তাদের সেই পরিচিত জায়গায় ফিরে আসে যেখান থেকে তাদের এই গল্পটা শুরু হয়েছিল, মানে সেই জিজিয়াং গ্রামে। এবং সেই ট্র্যাক্টরে করেই তারা গ্রামের দিকে রওনা হয়। কিছু দূর যাওয়ার পর সেই প্রথমবারের মতোই ট্র্যাক্টর তো খারাপ হয়ে যায় এবং চিচির আর জিয়াংয়ের তো সেই তাদের প্রথমবারের মিষ্টি মুহূর্তগুলো মনে পড়ে যাচ্ছিল। এবং তখনই তাদের সামনে জিয়াংয়ের মা বাবা এবং দাদারা হাজির হয় এবং তারাও তো ঠিক আগের মতোই এই গ্রামের পোশাক পরে নিয়েছিল। তারা বলে যে আমরা তো একটা পরিবার, তাই আমরা সকলে মিলে ট্র্যাক্টর ঠেলতে হাত লাগাবো। আসলে পরিবারের সকলে মিলে কোনো কিছু করলে কঠিন কাজও অনেক সহজ হয়ে যায়। আর একটা ভালো পরিবার সাথে থাকলে কঠিন সময়টাও আনন্দ করে কাটানো যায়। এবং এভাবেই চিচি আর জিয়ান তাদের মিষ্টি পরিবারের সাথে সুন্দর একটা জীবন কাটায়। এবং এখানেই আমাদের এই মজাদার ড্রামাটা শেষ হয়। তো ড্রামাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চিচি কেমন শ্বশুর শাশুড়ি পেয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে এখনই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য এই চ্যানেলে আমি অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা কিন্তু চটপট সাবস্ক্রাইব করে এখনই নোটিফিকেশন বাটনে ক্লিক করে দিও, না হলে নতুন নতুন ড্রামা মিস হয়ে যাবে। দেখা হবে পরের ভিডিওতে।